রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এই নামটি শুনলেই কারো মনে ভেসে ওঠে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিবেদনের ছবি। আবার অনেকের মনেই থাকে নানা প্রশ্ন, কৌতূহল, এমনকি কিছু ভুল ধারণাও। আরএসএস আসলে কি? তাদের মূল উদ্দেশ্য কি? দেশের ও সমাজের জন্য তারা ঠিক কি কাজ করে? যে কেউ কি সংঘে যোগ দিতে পারেন? যোগদান করতে হলে কি কি করতে হয়? কোন বয়স থেকে শুরু করা যায়? আজকের মোবাইল ও সোশ্যাল মিডিয়ার যুগে নবপ্রজন্মের কাছে সংঘের প্রাসঙ্গিকতা কতটা? চরিত্র গঠন, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তুলতে সংঘের ভূমিকা কি? অতীতে সংঘের কার্যক্রম পরিচালনায় কি কি বাধার মুখে পড়তে হয়েছে? এখন কি সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে? গ্রাম থেকে শহর কতটা বিস্তৃত হয়েছে সংঘের শাখা? আর নতুন প্রজন্মকে কিভাবে সংঘের সঙ্গে যুক্ত করা সম্ভব? এই সমস্ত প্রশ্নের খোলামেলা উত্তর জানতে আমরা মুখোমুখি হয়েছিলাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তারকেশ্বর জেলার সম্পর্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নিতাই চন্দ্র নায়েকের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই সংঘের মূল লক্ষ্য বা আদর্শ কি, যদি আমরা সংক্ষেপে বলেন? সংঘের মূল লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সামাজিক পরিবর্তন, ভারতবর্ষকে আর পরম বৈভবশালী করা। আমাদের সংঘ কিছু নতুন কিছু উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি। যে পুরাতন ভাবধারা ছিল ভারতবর্ষে, সেই আবার তাকে পুনরুদ্ধার, এক কথা বলা যেতে পারে যে পুরাতন ভাবনাকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা। ভারতবর্ষের সমাজের প্রত্যেকটি মানুষকে আর একত্রিত করে আর ভারতবর্ষকে আবার সেই পরম বৈভবশালী করা। আজকের প্রজন্মের মানুষের কাছে, ছেলেমেয়েদের কাছে সংঘের প্রাসঙ্গিকতা কীভাবে ব্যাখ্যা করবেন? সংঘের যে প্রাসঙ্গিকতা বর্তমান যেটা যুব সমাজ, আমার মনে হয় সকলে আস্তে আস্তে আর জেনে গেছে অনেকটাই। আর আপনাদের যে সংবাদ, যে মিডিয়ার মাধ্যমেতে সবাই জেনেছে, কিন্তু বাস্তব যেটা আছে, বাস্তব বড় কঠিন। তো বাস্তবের সাথে এখনও সমস্ত মানুষ সম্পৃক্ত হতে পারেনি। আশা করি আর আগামী দিনের যারা প্রজন্ম আছে তারা এই ভাবনায় ভাবিত হবে। আর আশা করি সবাই এর সাথে সবাই সহমত পোষণ করবে, যারা দেশকে ভালোবাসে, যারা সমাজের কিছু উন্নতি চায়, আর তারা এই ভাবনায় ভাবিত একদিন হবেই নিশ্চিত। একটু ব্যক্তিগত বিষয়ে চলে যায়, সেটা হচ্ছে আপনি কত বছর বয়স থেকে সংঘে যোগদান করেন এবং কীভাবে জেনেছিলেন সংঘ সম্পর্কে, এটা যদি একটু বলেন। সংঘ ব্যক্তিগতভাবে যদি আর আমাকে বলতে হয়, সে এক কঠিন গল্প, কঠিন ইতিহাস। আমরা যখন আমি ক্লাস 1-2 পড়ি, আর আমাদের বাড়ির কাছেই একটা সংঘের মাঠ, যেখানে বিকালে খেলাধুলা হয়, তখন আমরা সেটা আপনার আনুমানিক 1977 সাল। আর সেই সময় থেকে আমি সংঘের শাখাতে খেলতে যেতাম। তখন ভাবতাম যে এটা খেলাধুলার জায়গা, আর তখনকার শিশু মন শুধু খেলার জন্যেই আর মন আনচান করতো, কখন স্কুল থেকে ফিরবো, বিকেলে খেলতে যাব। সেই খেলার টানে, খেলার লোভে, আর সেই শিশু মনের যে লোভ, খেলা, সেই লোভেই আমি ওখানে খেলতে যেতাম। তারপরে আস্তে আস্তে বুঝেছি, যখন আস্তে আস্তে আমার একটু বোধ শক্তি বেড়েছে, যে হ্যাঁ, এটা কোনো একটা সংগঠন, আর সংগঠনের কাজ শুধু হচ্ছে খেলাধুলা আর মানুষদের মধ্যে আর কিছু দেশপ্রেম জাগানো, আর যাতে নিজেদের শরীর ভালো হয় সেই জন্য তার চিন্তাভাবনা করা, প্লাস এইটুকুই ভাবনা নিয়ে আমরা প্রথমে আর এই সংঘের শাখাতে আসি। তারপরে আস্তে আস্তে যখন আর 9-এ উঠলাম, ক্লাস 10-এ উঠলাম, আর তখন 8-এ উঠলাম, 7-এ উঠলাম, তখন দেখি 7, 8, 9, 10 এই যে পরপর 4 বছর না, সংঘকে অনেক কাছ থেকে দেখেছি। এর অনেক সংঘের যারা আমরা বলি প্রচারক, যারা সংঘের কাজের জন্য আর বাড়ি ঘর ত্যাগ করে দেশের সমাজের জন্য যারা কাজ করেন, ওনারা আর বাড়িতে আসতে থাকেন। ওনাদের যে ভাবধারা, ওনাদের যে ব্যক্তিত্ব, আর খুবই আমাকে আর তাদের কাছে যাওয়ার জন্য আমি তাদের সাথে একাত্ম হয়ে যায়, তাদের ভাবধারায় আমি প্রভাবিত হয়ে গিয়ে আর আমি আর সেটা কখনো ভুলতে পারি না, আর তার সাথেই আস্তে আস্তে যুক্ত হয়ে যায়। তারপরে সংঘের যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, কার্যক্রম, সমাবেশ, সব জায়গায় আস্তে আস্তে আসা শুরু করলাম। তারপরে সংঘের যে প্রশিক্ষণের যে ব্যবস্থা আছে, তখন প্রথম ধাপ ছিল সংঘের ফার্স্ট ইয়ার, প্রথম বর্ষ, তখন 84 সাল। আর তখন আমি সংঘের প্রথম বর্ষ করি, সেটা করি মনে আছে এখনও। আর যে হাবড়া কল্যাণগড়ে আছে, যে বাণীপুর আছে, ওখানে একটা হাই স্কুলে আমার প্রথম প্রশিক্ষণ হয়েছিল 20 দিন ধরে, আর সংঘের প্রশিক্ষণ নিয়েছিলাম। সেটা হচ্ছে 1984 সাল। মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তারপর তার ঠিক 2 বছর বাদে আর এইচএস দিয়েছি, হায়ার সেকেন্ডারি। তারপরে বর্ধমান মিউনিসিপ্যালিটি স্কুলেতে, সেখানেও এই প্রশিক্ষণ করেছি 20 দিন ধরে।
তারপরে আস্তে আস্তেই আর এই সঙ্ঘের ভাবধারা আমাদের মধ্যে প্রবেশ করে, সঙ্ঘের আদর্শ কী, উদ্দেশ্য কী আস্তে 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 জানতে পারি। আর তারপরে এর সাথে আরও সম্পৃক্ত হয়ে যায়। আর ভারতবর্ষের বহু মানুষ যারা সঙ্ঘের জন্যে, যাদের সঙ্ঘের জন্য প্রাণ নিবেদিত প্রাণ, সেই মানুষগুলো বাড়িতে আসতে থাকে। আর তাদের দ্বারা আকৃষ্ট হয়ে আর সঙ্ঘকে আর আমাদের পরিবারকে আর আমি একাত্ম হয়ে যায়। তারপর 86-এ সেকেন্ড ইয়ার করি। তারপরে আমরা সবাই জানি আর শুরু হয়ে যায় রাম মন্দির আন্দোলনের এক দামামা বাজে। সেই তাতে রামশিলা পূজা তার অগ্রণী ভূমিকা করি আমি। তখন আরামবাগ, তখন আমাদের সঙ্গের সিস্টেম ছিল তখন মহকুমা ভিত্তিক, এখন যেমন জেলা হয়েছে তখন ছিল মহকুমা। সেই মহকুমার তখন দায়িত্ব ছিলাম আমি, আর রামশিলা পূজার অগ্রণী ভূমিকা গ্রহণ করি। আর আমাদের আরামবাগ মহকুমাতে অনেক জায়গাতেই এই রামশিলা পূজন করি। তারপরে জানি আমরা সেই রথ, 71 রথ বেরিয়েছিল, সেই রথেরও আসার অগ্রণী ভূমিকা গ্রহণ করি। আর তারপরে আস্তে 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 সঙ্গের সাথে যুক্ত হয়ে আর রাম মন্দির আন্দোলন, তাতে আমি অংশগ্রহণ করি। 1992 সালের যে কর সেবা হয়েছিল সেখানেও আমি অংশগ্রহণ করি। সেই রক্তক্ষয়ী সংগ্রাম আরও আমি অংশীদার, ভাগিদার ছিলাম। আর একটা বিষয় মনে পড়ে, আর তখন সংগঠন আমাদেরকে বলেছিল এইটা আমরা দেশের জন্য যাচ্ছি, আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের জন্য আমরা সবাই যাচ্ছি, যদি কোনো আর আমাদের মৃত্যু হয় সেই জন্য সংগঠন দায়ী নয়। সেই বন্ড পেপারে আমাদের সই করে আর আমাদের অযোধ্যায় যেতে হয়েছিল। এটা আমাদের প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন আপনারা? আমি সেইভাবেই সংঘকে আমি মনে প্রাণে নিয়েছিলাম, গ্রহণ করেছিলাম। দেশের জন্য কিছু করতে গেলে, সমাজের উন্নয়ন করতে গেলে, আর দেশকে পরম বৈভবশালী করতে গেলে আগে প্রথমে সমাজকে শক্তিশালী হতে হবে, আগে আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে হবে। এইভাবেই এগিয়ে গেছে, এইভাবেই আস্তে আস্তে আমি এগিয়ে গেছি। আচ্ছা, সমাজ তো পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, তো একবারে সাধারণ মানুষ এমনকি বয়স্করাও সংঘের সাথে কীভাবে যুক্ত হতে পারবেন, এটা যদি বলেন। এটা সংঘের একটা অদ্ভুত ব্যাপার। সংঘের কোনো আর মানে কি বলবো, সংগঠন মানে তার একটা রেজিস্টার খাতা থাকে, তাদের ভর্তির জন্য আবেদনপত্র লাগে, পয়সা লাগে। সংঘ একটা এমনই সামাজিক প্রতিষ্ঠান যার কোনো ব্যক্তিগত রেজিস্টার নেই, সরকারি কোনো রেজিস্টার নেই। এই মুহূর্তে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর ভারতবর্ষের বৃহত্তম সামাজিক সংগঠন রূপে খ্যাতি লাভ করেছে। আর এর জন্য কোনো কিচ্ছু লাগে না, শুধু সম্পর্ক, পরিচয়, আর বাস আস্তে আস্তে তারা সঙ্গের শাখায় যুক্ত হয়ে যাবে। যে কোনো বয়সী সঙ্গের শাখায় আর কি আমরা আসতে পারি, এতে কোনো সমস্যা নেই। আগের সরকার ছিলেন, এখন সরকার পরিবর্তন হয়েছে, অনেকে আরএসএস নিয়ে ভয় পায় যে আরএসএস করতে যাবো, কেন করবো, এই বিষয়গুলো কি আপনারা কাটিয়ে উঠতে পেরেছেন এখনো? অনেকের মধ্যে ভয় ভীতি আছে, বিভিন্ন সংবাদ মাধ্যম আর অনেক সময় আর এগুলো আর ভুল তথ্য পরিবেশন করে, সেই জন্য আর হয়। আর যেটা মূল, যেটা আমার যেটা মনে হয়, সংগঠন সম্বন্ধে আর নিশ্চিত মানে সঠিক ধারণা নেই, সেই জন্য থেকে এই ভীতি সঞ্চার হয়। সঠিক ধারণার জন্য আজকে সংঘ আর অনেকের মানুষের কাছে আর সেটা অবধি পৌঁছাতে পারে না। এখন বর্তমানে যেটা আছে, আমরা সমাজকে অনেকটা বোঝাতে পেরেছি, আর সমাজের মধ্যে যে একটা ভয় ছিল, অস্থিরতা ছিল, সে অনেকটা কাটিয়ে উঠেছি। আশা করি আমার মনে হয় আরও 2-4 বছরের মধ্যে সংঘের যে ভাবধারা আছে, আদর্শ আছে, সমাজের প্রত্যেকটা মানুষ আর বুঝতে পারবে, তাদের বোধগম্য হবে, আর তারা এই ভয় ভীতি থেকে একদম সরে আসবে। সবাই সমাজ তৈরির কাজে হাত লাগাবে। একেবারে বর্তমান প্রজন্মের যারা আছে, সংঘের মতে আদর্শ জীবন গঠনের ক্ষেত্রে, চরিত্র গঠন সংস্কারের ক্ষেত্রে সংঘ কীভাবে কাজ করবে, এটাই যদি বলেন। সংঘের মূল যে আছে আমাদের সংঘের শাখা পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের সংস্কারের আমরা বলি কারখানা, ব্যক্তি নির্মাণের কারখানা হচ্ছে আমাদের 1 ঘন্টার শাখা পদ্ধতি। সে 1 ঘন্টার শাখা পদ্ধতির মাধ্যমেই তার আস্তে আস্তে তার ব্যক্তিগত চরিত্র, তার নৈতিক চরিত্র, তার সামাজিক চরিত্র, তার দেশত্ববোধ এই 1 ঘন্টার মধ্যেই গড়ে ওঠে। আমাদের মূল যেটা আমাদের এখন করতে হবে আগামী দিনের, আর এই শাখার কাজ প্রতিটি গ্রামে, এই শাখার কাজ যাতে আমরা আরম্ভ করতে পারি, সেই জন্য আর আমরা দেখে সমস্ত সমাজের মানুষকে আমি আহ্বান করব। আর এতদিন আমাদের প্রতিকূল একটা পরিবেশ ছিল, বর্তমানে এই অনুকূল পরিবেশে সংঘের কাজ বাড়ানোর একটা সুযোগ্য সময় এসেছে। এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আর আমাদের উদ্দেশ্য দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই তিনটের মধ্যে ভারসাম্য করে বজায় রাখবে স্বয়ংসেবকরা? আমরা জানি সংঘ আজ 100 বছর অতিক্রম করেছে। পৃথিবীর বুকে এরকম কোনো সংগঠন নেই শুরু থেকে আর শেষ পর্যন্ত, আজ পর্যন্ত সেই একই উদ্দেশ্য নিয়ে আর এই সংগঠন চলছে। এটা একটা অদ্ভুত, আমারও নিজেরই মনে হয়েছে যখন ছোটোবেলার সঙ্গের শাখায় প্রবেশ করেছি, আজও সেই একই দিশা, একই লক্ষ্য, একই উদ্দেশ্য।
পৃথিবীতে এই সময় সংগঠন অনেক তৈরি হয়, আবার নিঃশেষে শেষ হয়ে যায়। একমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুরু থেকে আজ পর্যন্ত এক দিশা নিয়ে, লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনও মনে হয় আর কোনো লক্ষ্যভ্রষ্ট হবে না, সমাজকে ঠিক জায়গায় পৌঁছে দেবে, ভারতকে আবার পরম বৈভবশালী গড়ে তুলবেই, এটা নিশ্চিতভাবে আপনারা সবাই জানুন, আর আমারও এই দৃঢ় বিশ্বাস। আগামী 10 বছর সংঘের প্রধান লক্ষ্য কী কী? সমাজের মূল পরিবর্তন, সমাজের যে আমরা বলেছি পঞ্চ পরিবর্তন, তার প্রথম আছে পরিবার আর পরিবর্তন। পরিবার থেকে সমাজ তৈরি হয়, আমরা সবাই জানি। পরিবার যদি সমৃদ্ধ হয় আর তাহলে সে সমাজও সমৃদ্ধ হবে, সমাজ সমৃদ্ধ হলে সেই দেশও এক জায়গায় ঠিক জায়গায় পৌঁছে যাবে। সেই জন্য প্রথম কাজ হচ্ছে পরিবার। পরিবারকে আমরা কী পরিবর্তন করব? সমাজের মূল ভিত হচ্ছে পরিবার। আর একটা শিশুর যে তার যে বিদ্যালয়, তার হচ্ছে পরিবারই তার প্রথম বিদ্যালয়, এটা আমরা সবাই জানি। সেই শিক্ষা, আর মা প্রথম তার শিক্ষাগুরু, বাবা, তারপর তো যারা শিক্ষকতা করেন তারা, সেই সমাজ থেকেই আমাদের, সেই সমাজের পরিবার থেকেই আমাদের এই সমাজ উন্নয়নের, সমাজ পরিবর্তনের ডাক আমরা সঙ্গে দিয়েছি। আগামী 10 বছর আমরা এই যে লক্ষ্য আছে, আরও কাজটাকে আমরা আশা করি 80% আমরা সফলতা করতে পারবো। তার মানে এই যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, এই বিষয়গুলো পরিবার থেকেই তো আস্তে আস্তে উঠে আসবে। একদম অভিভাবকরা যদি সচেতন না হয় কীভাবে সম্ভব? একদম সেই প্রথম কাজ যেমন আমাদের আছে, আগামী প্রজন্মের জন্য প্রথম যে কাজ আছে শিশুদের সেই পরিবর্তন, শিশুদের পড়াশোনার সঙ্গে সঙ্গে তার নৈতিক, আধ্যাত্মিক, তার মূল্যবোধ তাদের মধ্যে প্রবেশ করাতে হবে। তবে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। সময় লাগবে, সঙ্গে 100 বছর সময় দিয়েছে, আজ এই জায়গায় পৌঁছেছে, সঙ্গে আরও 100 বছর সময় দেবে, আর যাতে আমরা আগামী দিনে সেই লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি, আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। আচ্ছা, এই সমাজের এই যে অবক্ষয়, নবপ্রজন্ম বিপথে চালিত হচ্ছে, মোবাইল ফোন, ডিজিটাল প্রযুক্তির মধ্যে তারা অন্য জায়গায় চলে যাচ্ছে, নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে সংঘ কীভাবে নবপ্রজন্মকে বাঁচাবে, এই রাস্তাটা যদি কিছু বলে। সংঘের আর এই রাস্তা থেকে বাঁচানোর একমাত্র উপায় তাদের সাথে সুসম্পর্ক তৈরি করা। প্রথম হচ্ছে তাদের সাথে আন্তরিকভাবে আর সম্পর্ক তৈরি করা। গ্রামে গ্রামে প্রত্যন্ত জায়গায় যেতে হবে। আমরা যাচ্ছি, আমরা প্রতিটি গ্রামে চেষ্টা করছি আমাদের এই সংঘের দিশা, সংঘের কাজ পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সংঘের সমস্ত স্বয়ংসেবক আর সব গ্রামে যাওয়ার চেষ্টা করছে, একদম রুটিন মাফিক। প্রত্যেক মণ্ডলে কত গ্রাম আছে, গ্রাম ধরে ধরে আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করে প্রত্যেক গ্রামে আমাদের প্রতিনিধি পৌঁছাচ্ছে সেই সংস্কার দেওয়ার জন্য, আর সেই আমাদের সঙ্গে কাজের বাড়ানোর জন্য আমরা একদম প্রাণপণ চেষ্টা করবো আগামী 10 বছরে প্রতিটি গ্রামকে, প্রত্যেকটা সমাজকে আমরা উন্নত করবই, নিশ্চিত আমাদের লক্ষ্য। আপনারা সেই কাজ করছেন? আমরা সেই কাজ করছি। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্কুল গড়ে উঠেছে, মাদ্রাসা বিশ্ববিদ্যালয় আছে, অথচ আপনাদের হিন্দু স্কুল, হিন্দু বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারেননি কেন? এইটাই ব্যর্থতা আমাদেরই। আমাদের যে হিন্দু সমাজ আছে, আমরা কখনো একত্রিত হতে পারি না, আমাদের মধ্যে অনেক দূরত্ব আছে। সেই জন্য সমাজ থেকে আমরা ডাক দিয়েছি, সমাজ যদি পরিবর্তন না হয় আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো না। সমাজ থেকেই এই পরিকাঠামো আমরা তৈরি করতে পারবো। সমাজ যদি এক রাষ্ট্র যদি আমরা করতে পারি, আর যদি আমরা সবাই এক জায়গায় এই লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলে আজকে আমাদের লক্ষ্য মাদ্রাসা বন্ধ নয়, আমাদের লক্ষ্য আমাদের সংগঠন বাড়ানো, আমাদের বিদ্যালয় বাড়ানো, আমাদের আদর্শকে আর এগিয়ে নিয়ে চলার মন্ত্র আমাদের সংগঠনই এটা একমাত্র পারে এই অভিপ্রেতকে আর সামনে আনতে। এটা একমাত্র সংগঠনই পারবে। আমাদের লক্ষ্য কিন্তু কোনো মাদ্রাসা বন্ধ করা নয়, আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বিদ্যালয় বাড়ানো, আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে এসে আর সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসতে হবে, এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, আগের সরকারের আমলে সংঘ পরিচালনা করার ক্ষেত্রে অনেক রকম বাধার সম্মুখীন হতে হতো, আপনি এই বিভিন্ন জায়গায়, ওটা হচ্ছে একদম ভুল ধারণা। আমার যেটা মনে হয় সংঘ কী চায় তাদেরকে ভুল বোঝানো হতো। যে আগের সরকার যারা করেছে, ব্যক্তিগতভাবে যারা করেছে, তারা সংঘ সম্বন্ধে তারা জানতো না। সেই পরিবারের অনেক স্বয়ংসেবক আছে যারা আমাদের সাথে যুক্ত আছে, অথচ তার পরিবারে কেউ হয়তো এর ক্ষতি করার চেষ্টা করেছে। এটা একদম ব্যক্তিগত। সেই বাধাটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আশা করছি আগামী দিনে এর বাধা আর কখনো থাকবে না আমাদের দেশে। একেবারে শেষ প্রশ্ন, যুব সমাজকে এবং অভিভাবকদের এবং সর্বোপরি সনাতনী হিন্দুদের কি বার্তা দেবেন, এটা যদি সংক্ষেপে বলেন। আমার এই সংক্ষিপ্ত এই সংঘের যে জীবন আছে, এই জীবনের মধ্যে আমার যেটা উপলব্ধি হয়েছে, শ্রেষ্ঠ উপলব্ধি, আর ভারতবর্ষকে যদি আমরা পরম বৈভবশালী আর করতে চাই, সেই জন্য যুব সমাজকে, আর আমাদের প্রথম কাজ যুব সমাজকে আর এই আমাদের কাছে আর আনতে হবে। সেই জন্য আমরা আগামী দিনে যারা যুবা আছে, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, সবাইকে আমাদের ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে।
তাছাড়া অন্য রাস্তা নেই। আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য একমাত্র পারে এই যুব সংগঠন, এই যুব শক্তিই পারে আর দেশকে ওই জায়গায় নিয়ে যেতে। সেই জন্য আমরা সব জায়গাতে এই আগামী দিনেতে আর সব জায়গায় যুবকদের আমরা গ্রাম ধরে ধরে তালিকা ধরে ধরে তাদেরকে আমরা সেই তালিকা প্রস্তুত করছি, তাদের কাছে আমাদের স্বয়ংসেবকরা পৌঁছাচ্ছে আমাদের ভাবধারা দেওয়ার জন্য। আর অনেকেই আমাদের কাছে আসছে। আশা করি আমরা এই সম্পূর্ণ সমাজকে পরিবর্তন করতে পারবো। আর কোনো আমাদের বাধা থাকবে না, সমস্ত মানুষ আমাদের পাশেই থাকবে। সংঘের যে উদ্দেশ্য লক্ষ্য একদিন আমরা পূরণ করবই, এটা নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিদ্যাচন্দ্র নায়েক। আমি আমাদের যে সংঘের যে জেলা আছে তারকেশ্বর জেলা, এই তারকেশ্বর জেলা বর্তমানে যে সম্পর্ক বিভাগ আছে ওই বিভাগের মূল দায়িত্বে আছি। এটাই আমার বর্তমানে সংঘের দায়িত্ব। নমস্কার। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।